যেদিন তোর বিয়ে হবে সেই দিন সবার সামনে তোকে মারা হবে, আর তুই বলে ডাকছি বলে আবার কিছু মনে করিস না। আমি বললাম, আরে না বললেও সমস্যা নেই, এখন বল তুই এসব কিভাবে জানলি? সুমন বলল, এসব কি জানা লাগে বল? এই ছাদের রুমে যে সুরক্ষিত হয়ে বাঁচতে পারবে তাকে সবার সামনে মারা হবে, হয়তো কি কারণে সেটা আমি জানি না। আর একটা কথা, তুই যে ছাদের রুমে থাকিস সেই রুমের এখান থেকে পালানোর রাস্তা আছে, আমি এগুলো মুক্তার মুখে শুনেছি। যদি এখান থেকে বাঁচতে পারিস তাহলে আমাকে নিয়ে যাবি তোর সাথে। অনেক ইচ্ছা বাহিরের চাঁদের আলো দেখব বলে, এই নকল চাঁদের আলো দেখতে আর ভালো লাগে না। শেষ কথাটুকু সুমন আমার দিকে অসহায় হয়ে তাকিয়ে বলল। আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে সুমনের সব কথা শুনে। তবে এইটুকু এতক্ষণে বুঝলাম, এরা আর যাই হোক না কেন ওরা মানুষের ভালো চায় না। সুমনের দিকে তাকিয়ে আমি মন খারাপ করে বললাম, আমার কি হবে না হবে সেটা আমি চিন্তা করি না, তবে আজকে রাতে আমি মুক্তার যেই রূপ দেখলাম আমার তো মনে হয় না। সুমন আমাকে থামিয়ে বলল, ওরা আসলে পরী, তবে আমি এখনো শিওর না। আমি বললাম, আমি যদি বেঁচে থাকি তাহলে অবশ্যই তোকে আমি এখান থেকে বের করব, তুই চিন্তা করিস না। এখন তুই তোর রুমে চলে যা, যা হয় আমি সকালে দেখে নিব। আর একটা কথা, যাকে আমি কফি দেই তার নাম। সুমন এবার মুচকি হেসে বলল, রিয়া। কত সুন্দর নাম। বিশ্বাস কর ভাই, এই মেয়েকে আমি প্রথম যেদিন দেখেছি সেই দিন থেকে আমি 3 দিন পর্যন্ত কিছুই খাই নাই। উঠতে বসতে শুধু আমি ওকেই দেখি। এত সুন্দর একটা মেয়ে আমি আমার জীবনেও দেখি নাই। ইস, কি বলবো, ওগো রূপবতী, আমি তোমার রূপের আগুনে পুড়ে চাই। প্রথম যেদিন দেখেছি তোমায়, না ছিল আমার দু চোখে ঘুম, না ছিল জ্ঞান। উঠতে বসতে আমি শুধু তোমাকেই দেখেছি। তোমাকে যদি একবার কাছ থেকে আমি দেখতে পারতাম তাহলে আমার জীবন ধন্য হতো। এবার আমি সুমনের মুখে হাত দিয়ে বললাম, তোকে আর কিছু বলতে হবে না। আচ্ছা, তুই ওকে কখন দেখেছিস? সুমন বলল, বছরে একবার রিয়া ম্যাম সবার সামনে সবার উদ্দেশ্যে কিছু কথা বলে, তখন আমরা সবাই তাকে সামনে থেকে দেখতে পারি। আবার যে সেই দিনটি কবে আসবে আমার তা জানা নেই। এই বুকে যতই কষ্ট জমা থাক না কেন, রিয়া ম্যামকে এক নজর দেখলে সবকিছু ঠান্ডা হয়ে যায়। সুমনের কথা শুনে আমার মাথায় শুধু ঘুরছে, এই রিয়া ম্যামকে কিভাবে দেখা যায়। আবার আমার কাছে কিন্তু সুযোগ আছে, আগে দেখি কি করা যায়। সুযোগ বুঝে কোপ দিতে হবে। সুমন বলল, কিরে রনি, কি চিন্তা করিস? আমি বললাম, কিছু না, আর তোর কথা আমার মাথায় থাকবে, চিন্তা করিস না, আমি দেখছি কি করা যায়, তুই এখন ঘুমিয়ে পড়। সুমন যাওয়ার আগে বলল, বাঁচতে খুব ইচ্ছে করে রে বন্ধু, এভাবে আর কতদিন, শেষ ভরসা একমাত্র তুই। এই বলে সুমন চলে গেল। সবকিছু আমার মাথা থেকে দূর হয়ে গেছে। এখন শুধু একটাই চিন্তা, রিয়া ম্যামকে কিভাবে দেখব। রিয়া নামটা নিতেই আমার বুকের মাঝে কেমন যেন আলাদা একটা কম্পন সৃষ্টি হয়। কি জানি কি জন্য এমন হয়। রাত অনেক হয়ে গেছে, আগে ঘুমিয়ে নেই, সকালে সমস্ত রহস্য খুঁজে বের করার চেষ্টা করব। আর কোনো কিছু চিন্তা না করে ঘুমিয়ে গেলাম। সকালে উঠে নিত্যদিনের মতোই রিয়া ম্যামের জন্য কফি নিয়ে দাঁড়িয়ে আছি। সুমনের সাথে একবার দেখা হয়েছিল, 10টা বাজার 1 মিনিট আগে দরজা খুলল, কিন্তু আজকে বেশ অবাক করে ম্যাম আমার হাত থেকে কফির মগটা নিল। অন্য দিনের মতো আজকে আর সময় নেয় নাই। আমি শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে আছি, আর কিছুই বলছি না। রিয়া ম্যাম রুমের ভেতরে না গিয়ে দাঁড়িয়ে আছে, এজন্য আমিও মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। হঠাৎ করে আমাকে অবাক করে রিয়া ম্যাম বললেন, কয়েক মিনিট একটু দাঁড়াও, আমি ভেতর থেকে আসছি। এই বলে রিয়া ম্যাম রুমের ভেতরে চলে গেল। আমি শুধু বোকার মতো দাঁড়িয়ে আছি। মনে হচ্ছে যেন আমি একটু আগে আবার নতুন করে জ্ঞান হারিয়েছি। এত মধুর কণ্ঠ আমি আজ পর্যন্ত কারো মুখে শুনি নাই। আহা, কি মধুর কণ্ঠ! কথা শুনলে মনে হয় যেন শুনতেই থাকি। কথা তো আর কথা নয়, মনে হচ্ছে যেন মুখ থেকে মধু বের হচ্ছিল। আচ্ছা, আমি কি রিয়া ম্যামকে সামনে থেকে কখনো দেখতে পারবো? হ্যাঁ, অবশ্যই পারবো। এজন্য হয়তো আমার মৃত্যু হবে, হোক না, তাও তো তাকে আমি এক নজর একটু দেখতে পারবো। আমার জায়গায় যারা আগে কাজ করেছিল তারা তো অযথা মৃত্যুবরণ করে নাই। হয়তো রিয়া ম্যামকে দেখার লোভটা তারা কেউ সামলাতে পারে নাই। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর রিয়া ম্যাম দরজা খুলে আমার হাতে কফির মগটা দিয়ে রুমের দরজা বন্ধ করে দিল। তাহলে এজন্য কি আমাকে দাঁড়াতে বলল? বুঝলাম না কিছু। নাকি আমাকে কিছু বলতে চাইছিল? ধুর, আমাকে আবার কি বলবে? আমি তো তার কেনা সামান্য একজন চাকর। হঠাৎ আমার কফির মগের ভেতরে নজর পড়ল, কিসের যেন ছোট একটা কাগজ দেখা যাচ্ছে। তার মানে রিয়া ম্যাম আমাকে সত্যি কিছু বলতে চাইছে। তবে এভাবে কেন? আমাকে তো ডেকে নিয়ে গিয়ে বলতে পারতো। যাক, এসব আমার চিন্তা করার বিষয় নয়। এখন কফির মগের ভেতর থেকে চিঠিটা কিভাবে নিব তাই চিন্তা করছি, কারণ চারপাশে সিসি ক্যামেরা, আবার আমার উপরে অনেকেই নজর রেখেছে। আমি কখন কি করি? রিয়া ম্যামের রুমের সামনে থেকে চলে গেলাম। ভাবলাম আগে কিচেন রুমে গিয়ে দেখি কিছু করতে পারি কিনা। সরাসরি কিচেন রুমে চলে গেলাম। গিয়ে দেখি কোথাও কেউ নেই। একবার সিসি ক্যামেরায় তাকিয়ে একটা সালাম দিয়ে বললাম, আপনারা আছেন দেখে সবকিছু সুরক্ষিত আছে, সম্মান করি আপনাদের। এই বলে কফির মগটা রেখে রান্নাঘর থেকে বের হয়ে গেলাম।
কফির মগের ভেতর থেকে চিঠিটা অনেক আগেই নিয়ে নিলাম। যখন সিসি ক্যামেরায় তাকিয়ে সালাম করলাম তখন বাম হাত দিয়ে ওটা বের করে নিয়েছি। যদি দেখেও ফেলে তবুও আশা করি এতটা টের পাবে না। কিচেন রুম থেকে বের হতেই সুমন আমার সামনে পড়লো। সুমন আমাকে দেখে একটা হাসি দিয়ে বলল, কি অবস্থা রনি তোমার? আমি বললাম, এই তো সুমন ভালো, তোমার কি অবস্থা? সুমন বলল, আগের থেকে অনেক ভালো। তো এখন তুমি কি করবে? আমি বললাম, কি আর করব, রুমে গিয়ে ফোন নিয়ে বসবো, না হলে ঘুমাবো। সুমন বলল, এর থেকে আমি একটা বুদ্ধি দেই, বাইরে একটা সুন্দর বাগান আছে, তুমি গিয়ে স্যারের কাছ থেকে অনুমতি নিয়ে এসো, আমরা কিছুক্ষণ সময় ওখানেই কাটিয়ে আসি, আজকে আমার তেমন কোনো কাজ নেই। সুমনের কথা শুনে বললাম, তুমি তো ঠিকই বলেছ, বসে থাকা আর ভালো লাগছে না, তুমি দাঁড়াও, আমি স্যারের সাথে কথা বলে আসছি। সুমন বলল, আমি কি আসবো নাকি? আমি বললাম, না, তোমাকে আর আসতে হবে না, আমি স্যারের সাথে কথা বলছি। এই বলে স্যারের রুমের দিকে যেতে লাগলাম। স্যারের রুমে গিয়ে দেখি মুক্তা বিছানার উপর শুয়ে আছে, আর স্যার আয়নার সামনে দাঁড়িয়ে শার্ট পরছে। আমি তাড়াতাড়ি পেছনে তাকিয়ে বললাম, সরি স্যার, না বলে চলে আসছি, মাফ করবেন। স্যার কিছু বলার আগে মুক্তা বলল, আরে রনি, তুমি এখানে হঠাৎ কি মনে করে? আমি মাথা নিচু করে বললাম, আসলে ম্যাম, রুমে বসে থাকা এবং বাসার ভেতরে ঘোরাঘুরি করা আর ভালো লাগে না, যদি একটু অনুমতি দিতেন তাহলে সুমন আর আমি মিলে বাইরে বাগানটা একটু ঘুরে দেখতাম। স্যার এবার মুক্তার দিকে তাকিয়ে বলল, তুমি কি বলো মুক্তা? মুক্তা পাশ থেকে একটা কাগজ নিয়ে কি একটা লিখে দিয়ে বলল, এই কাগজটা নিয়ে যাও, আর মনে রেখো বিকাল হওয়ার আগে ফিরে আসবে। আর এভাবে হঠাৎ করে আমাদের অনুমতি না নিয়ে মুক্তাকে থামিয়ে বললাম, আপনাকে বলতে হবে না, আমি না বলে রুমে এসে অনেক বড় অন্যায় করে ফেলেছি, আমাকে মাফ করে দিবেন, এখন কি আমি যেতে পারি? মুক্তা বলল, যাও, তবে আমি আর চাচা মিলে আমাদের বিয়ের পরামর্শ করছি, তোমার যা যা লাগবে সব লিখে দিও, সব সময় মতো এসে যাবে। আমি আর কিছু না বলে রুম থেকে বের হয়ে গেলাম। আমার মাথায় ঢুকছে না মুক্তা ওর চাচার রুমে এভাবে শুয়েছিল কেন। হয়তো সত্যি সত্যি ওরা চাচা ভাতিজি মিলে কিছু পরামর্শ করছিল। সুমন আমাকে দেখে এগিয়ে এসে বলল, কি রে রনি, কি হয়েছে? স্যার কি অনুমতি দিয়েছে? আমি হাতের কাগজটা দেখিয়ে বললাম, দিয়েছে, এখন চল। আমরা যখন বাইরে যাব তখন পেছন থেকে কে জানি বলল, সুমন। পেছনে তাকিয়ে দেখি যে মেয়েটা রান্না বান্না করে সেই মেয়েটা, ওর সাথে আমার সেই দিনই কথা হয়েছিল। সুমন মেয়েটাকে বলল, আমরা বাগানের ভেতরে যাচ্ছি, তুমি গিয়ে রান্না বান্নার কাজটা সেরে নাও। সুমন এই কথাটা বলতেই মেয়েটা কেমন যেন মায়াবী দৃষ্টিতে সুমনের দিকে তাকিয়ে আছে, হয়তো অন্য কিছু সুমনকে বলতে চাইছে, আমার কারণে পারছে না। দরজার কাছে যেতেই একজন বডিগার্ড বলল, এখান থেকে বাইরে যাওয়ার অনুমতি আছে কি? আমি কাগজটা দেখিয়ে বললাম, আমি রনি আর ও সুমন, এখন তো আমরা যেতে পারি নাকি? আমার এই কথা শুনে দরজা খুলে দিল, শুধু বলল, সময় যে পর্যন্ত দেওয়া আছে তার আগে চলে আসবে, মনে থাকে যেন। আমরা বের হয়ে সামনের দিকে যেতে লাগলাম। কিছুটা সামনে যেতে অনেক বড় একটা বাগান দেখতে পেলাম।